প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে শ্রী গোবিন্দপুর টি স্টেট, যেটা কোমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার জেলাতে অবস্থিত। তো এখানে আছি, আমার সাথে আছেন ফয়সাল শামীম, ফ্যাক্টরি ম্যানেজার। এখন যেটা সরকার বলছে যে না, এখন থেকে 2 বছর পর 5% হারে বেড়ে যাবে। তো এখন থেকে সরকারের যে উদ্যোগ, সেটা 5% হারে তাদের বাড়ানো হবে আর কি, শ্রমমূল্য আর কি। আসলে কোন অংশটা দিয়ে চাটা হয়? ও যে আপনি বলেন 2টি পাতা 1 টুকুরি, জি, ওটা দিয়ে সবচেয়ে ভালো চা। 2টি পাতা একটি কুড়ি, এখান থেকে গ্রিন টিটাও হয়। প্রিয় দর্শক, আমি শাহাবুল আলম, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে। আজকের এই পর্বে আমি চায়ের ইতিহাস, ঐতিহ্য, উৎপাদন এবং বিপণন দেখানোর চেষ্টা করব। দেশ এবং বিদেশে এই শ্রীমঙ্গল জেলাকে যে বিষয়টা খুবই বেশি পরিচিত করেছে, সেটা হচ্ছে এই 8 লেয়ারের এই চাটা। এই চাটাই শ্রীমঙ্গলের অনেক ঐতিহ্যবাহী একটা চা। দেশ বিদেশে যেমন চায়ের জন্য পরিচিত, তেমনি এই 8 লেয়ারের চাও এই শ্রীমঙ্গলকে তুলে ধরেছে অনন্য রূপে। চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। পুরো ভিডিও জুড়ে আমি শাহাবুল আলম আছি আপনাদের সাথে। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে চা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া ভারী ভার। আর আমি আপনাদেরকে আজকে নিয়ে চলেছি শ্রীমঙ্গল থেকে কোমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর টি স্টেটে। সেখানে যাওয়ার পরেই আমরা জানবো অন্য রকম একটা ইতিহাস, চায়ের যে ইতিহাস আসলে অনেকেরই হয়তো বা আমাদের জানা নাই, যে চায়ের উৎপত্তি কখন, কোন সময় থেকে এবং কাদের হাত থেকে চায়ের উৎপাদনটা শুরু হলো এবং কেন এই অঞ্চলে চাটা ভালো হয়। আর সেই সাথে আরো একটা বিষয় জানবো, যেটা একটা চা কেন জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে। এই পুরো বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি শ্রীমঙ্গল থেকে কোমলগঞ্জের যে টি স্টেটের যে রাস্তা, টোটাল 24 কিলোমিটার একটা রাস্তা। আর আমি শ্রীমঙ্গল থেকে একটা সিএনজি নিয়েছিলাম, যেটা ভাড়া পড়েছিল 1200 টাকার মতো। তো আপনারা যদি এখানে ভ্রমণে আসেন শ্রীমঙ্গলে, অবশ্যই শ্রীমঙ্গল থেকে নূরজাহান টি স্টেট সহ আরও বেশ কয়েকটা টি স্টেট আপনারা ভ্রমণ করতে পারবেন দিনব্যাপী। তো সেই স্বার্থে আপনারা একটা সিএনজি 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা একটা রিজার্ভ করে নিতে পারেন। আর যেতে যেতে রাস্তার যে দৃষ্টিনন্দন অপরূপ দৃশ্য, এটা আসলে আমি আপনাদেরকে না দেখায় পারি নাই, তাই চেষ্টা করছি আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য। দুই ধারের যে রাস্তা, টিলার মাছ দিয়ে যে রাস্তাটা, যেটা লাওয়াসর উদ্যানের পাশ দিয়ে চলে গেছে কোমলগঞ্জের এই টি স্টেটে, তো এত সুন্দর রাস্তা আসলে আপনাদেরকে আমি না দেখায় আর পারি নাই। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও পর্ব। টি স্টেটের সামনে, শ্রী গোবিন্দপুর যে টি স্টেটের সামনেই আছি আমরা। তো এই সময়টাতে এটা ওভাররোলিং টাইম বলে আর কি। এখানে যে মেশিনারিজগুলো আছে, সব ধরনের মেশিনারিজের এখানে রিপেয়ার যেটাকে বলে, প্রতিটা মেশিনকেই রিপেয়ার করা হয় এই সময়টাতে। ঠিক কয়েকদিন পরে, মার্চের সম্ভবত 12-15 তারিখের পর থেকেই কার্যক্রম শুরু হয়ে যাবে এখানে। আচ্ছা, মোটর খোলা হয়, সব কিছু খোলা হয়, হ্যাঁ, রিপেয়ার করা হয় আর কি। জি, রিপেয়ার করা হয় এবং প্রত্যেকটা যেটা রং ধরে সেটাকে পরিষ্কার করা হয়, হ্যাঁ, রং করা হয়। তাতে কি হয়, রং দুইটি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের সব কিছু, হ্যাঁ, একটা যত্নের দরকার আছে আর কি প্রতিটা জিনিসের। দেখেন সব রং। হ্যাঁ, আমরা এখন এই টি স্টেটের উপরতলায় আমরা উঠবো, একটু ছাদে উঠবো। হ্যাঁ, এটা স্থাপিত কত সালে এই টি স্টেটটা? ফ্যাক্টরি 1904, টি স্টেট আরো ধরেন 6-7 বছর আগে। তার মানে 1898 বা 1896, আনুমানিক 1896 সালে প্রতিষ্ঠিত এই টি স্টেটটা। আর এখানে যে এখানে কি ধরনের কার্যক্রম চলে এই জায়গাটাই? পাতা তুলে এনে এখানে রাখুন। ও আচ্ছা,
এই সময় পাতা প্রুনিং করা হয়, দেখেন হ্যাঁ। চাকা সব প্রুনিং করা হয়েছে। আচ্ছা আচ্ছা অলরেডি কিন্তু সুদ চলে আসতেছে। আর জি। এটা আপনি এবার কোণে এটাকে লেভেল করে দিয়েছেন। আচ্ছা, এটা হচ্ছে প্রুনিং করা হয়েছে এটা। হ্যাঁ, হ্যাঁ, pruning করা আচ্ছা হয়েছে। আচ্ছা, প্রুনিং করার পরে আমরা ইরিগেশন করি এখানে। হ্যাঁ, irrigation। হ্যাঁ জি। আমরা মোটর দিয়ে আমরা স্প্রিংলার দিয়ে এটা ইরিগেশন করা হয়। আচ্ছা, আচ্ছা। আপনার একটা বৃষ্টি আসার পর্যন্ত আমরা Wait করেন। হ্যাঁ, তো বৃষ্টি এসে এই প্রুনিং করার পরে হ্যাঁ, প্রুনিং করার পর ইরিগেশন করতে হয়। Irrigation তারপরে করে? আপনার পরিষ্কার করতে হয়, মালচিং করতে হয়। ও, মালচিংও করতে হয় এখানে। মালচিং করতে হয়, যে এটা দেখেন ওদিকে। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে শ্রী গোবিন্দপুর টি স্টেট, যেটা কোমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার জেলাতে অবস্থিত। তো এখানে আছি, আমার সাথে আছেন ফয়সাল শামীম, ফ্যাক্টরি ম্যানেজার। জি। তো আপনি যে সময়টা এসেছেন, জি, জি। এটা আসলে আমাদের টির জন্য আমরা কি বলি অফ সিজন। অফ সিজন। অফ সিজন মানে পড়াশোনার জন্য অফ সিজন। জি, জি। এখন আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণ খোলা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ফ্যাক্টরি সব জিনিসপত্র আমরা যেগুলো ওভারহলিং করার প্রয়োজন আমরা শহরে পাঠাচ্ছি, ওয়ার্কশপগুলো Overhauling যেটা আর কি। হ্যাঁ ওভারহলিং করে পাঠাচ্ছি। এরপর আসলে আবার ফিটিং হবে। আমরা আশা করতেছি মার্চে 14-15 তারিখের মধ্যে আমরা পড়াশোনা যাবো। আর বর্তমান ফিল্ড হলো দেখেন, আচ্ছা, এখানে আমরা এই এই যে এটা সময়টাতে field, হ্যাঁ। আমরা ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু করেছি প্রুনিং। আমরা এখন গাছগুলাকে এই যে একটা সার্কেল আছে, সার্কেল অনুযায়ী আমরা বিভিন্ন সেকশন বিভিন্ন সার্কেল আমরা মেনটেন করি। আচ্ছা, আচ্ছা। কোন জায়গায় এলএস, কোন জায়গায় ডিএস আমরা এটা প্রুনিং করে দিচ্ছি। প্রুনিং করার পরে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, প্রুনিং খরার করা season, বলতে মানে কি এই গাছগুলোকে ছেড়ে মাথা দিচ্ছে। মাথা ছেড়ে দেওয়া হ্যাঁ, হয়? pruning। এটা হাইট অনুযায়ী আমরা Height অনুযায়ী আপনারা ছাড়েন। ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, জি। প্রত্যেক একটা সার্কেল আছে, সেই সার্কেল অনুযায়ী ছেড়ে দিচ্ছি। Pruning এর পরে? হ্যাঁ, তারপরে আমরা ছেড়ে দেওয়ার পরে আমরা মালচিং করি, যেসব জঙ্গল Irrigation- থাকে। irrigation হ্যাঁ, আসছে আমি প্রথমে যে জঙ্গলগুলো থাকে বা যেগুলো জাবরা হয়, পুলিং লিটার বলে আমরা ওগুলোকে আমরা আচ্ছা। সরাই দিচ্ছি, আবার আচ্ছা। মালচিং করছি আমরা। আচ্ছা। এরপর সাথে সাথে আমরা কি করছি, আমরা যেহেতু এখন আমাদের বৃষ্টি নেই, হ্যাঁ আমরা বৃষ্টি নেই, সেহেতু আমরা এখন আমাদের ইরিগেশন ব্যবস্থা আছে নিজস্ব। জি। আমরা ইরিগেশন ব্যবস্থা দিয়ে আমরা এগুলোতে পানি দিচ্ছি। Okay. পানি দেওয়াতে কি হয়েছে দেখেন, একটু সুদ চলে আসতেছে। হ্যাঁ, মানে মাথা বের হচ্ছে আর কি অলরেডি। এখন যেটা আমরা অপেক্ষা হচ্ছে একটা বৃষ্টি আসলে, হ্যাঁ। কারণ আমরা যতই পানি দেই, আল্লাহ যেটা দেন ওইটা Exactly. স্প্রিং আমরা এক এক সেকশনে একদিন করে দিয়ে দিই আমরা যাচ্ছি, পুরো বাগানটাই আমরা আচ্ছা, আচ্ছা। দিচ্ছি। তো এখন হয়তো আমরা এই অবস্থায় তো একটা বৃষ্টি পেয়ে গেলেই আমরা হয়তো পুরো ব্লুমিং এ চলে আসবে। তো আশা করছি আমরা যে মানে ওই যে বৃষ্টিটা কুড়ি আসে, বা যে পাতাটা হ্যাঁ, ওটা গজাবে মানে আর কি। তোলার উপযোগী। তোলার উপযোগী। হ্যাঁ, বা যেটা প্রথমে আমরা স্টিপিং করব ওই উপযোগী হতে ধরে নেন টিপিং আরো- করা বলতে যে চা পাতা দিয়ে ছেঁড়া হয় হ্যাঁ, যেটা। এটা তোলা হয় একটা লেভেল দিয়ে আমরা একটা মূলত চা পাতা, এই যে 2 পাতা 1 কুড়ি দেশ বলা হয় শ্রীমঙ্গলকে বা এই কোমলগঞ্জকে। জি, জি। তো এই আসলে কোন অংশটা দিয়ে চাটা হয়? ওই যে আপনি বলেন 2টি পাতা 1টি কুড়ি, জি। ওটা দিয়ে সবচেয়ে ভালো চা হয়। শুধু ওই অটুক দিয়ে নিলে এই বাগান চালানো যাবে না, ওটুক দিয়ে পড়াশোনা কমে যাবে। জি, জি। হয়তো আমরা একটু বড় পাতাও নিচ্ছি। জি। হ্যাঁ, শুধু এই 2টি পাতা 1টি কুড়ি দেশ আমরা বলি বাংলাদেশ, কিন্তু এই 2টি পাতা 1টি করে দিলে যদি আমি এটা দেই, আসলে পোষানো তাহলে আমার যাবে না। পোষাবে না। জি, সত্যি জি। যেটা আমাকে পোষাবে না, এটা আমার আমরাও তো costing- সার্ভিস, আমরা চাটাও পাবো না। আর জি। ওটার যে কোয়ালিটি, যে দাম পড়বে, তখন আপনিও কিনতে পারবেন না। আচ্ছা, আচ্ছা। ওটা সাধারণ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। আচ্ছা, আচ্ছা। তো এই জন্য সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ওটা যে পড়াশোনা খরচ পড়বে, জি। আমার যে খরচটা সেটা নরমালি তখন এটা পাবলিক কিনতে পারবে না। হ্যাঁ, তো, খুবই সুন্দর আর কথা। এটা তো কারণ বাগানও এটা তো আমাদের সাধারণ মানুষকে আমাদের খেতে হবে হ্যাঁ, এই চাটা। আর আবার যেটা পড়াশোনার কষ্ট আছে ওটা উঠবে না, ওটাগুলো তো স্বাভাবিক। আমরা যতটুকু চেষ্টা করি 7 থেকে 8 দিনের মধ্যে রাউন্ড রাখার জন্য। জি। তারপর একটা সেকশন আমরা আজকে তুললাম, তো চেষ্টা করছি আমরা আগামী আবার তুলবো 7 থেকে 8 দিনের মধ্যে। এটা আমাদের টার্গেট থাকে, তখন কোয়ালিটিটা এমনিও ভালো থাকে। আগামী 7 দিন 8 দিনের মধ্যেই হ্যাঁ, আপনি তুলবেন একবার এটা। তোলার পরে আমরা চেষ্টা করি আগামী 7 থেকে 8 দিন পর আবার ওই জায়গায় আসতে। আচ্ছা, তাহলে হয় কি কোয়ালিটিটা ভালো থাকে, আচ্ছা, এটা আচ্ছা। স্ট্যান্ডার্ড জি। মেনটেন করা হয়। জি। আমরা এই মুহূর্তে এই চা বাগানের ঠিক সামনেই আছি আমরা। আর আমরা এই যে কোমলগঞ্জে এখন আমরা অবস্থান করছি, তো এই কোমলগঞ্জ বা শ্রীমঙ্গলে বা সিলেটে ওভারঅলি যে চায়ের সৃষ্টিটা কিভাবে বা এই চায়ের জন্মটা কিভাবে এখানে হলো, চার সাথে সংশ্লিষ্টতা কিভাবে তৈরি হলো, এই বিষয়টি একটু জানার চেষ্টা করব আমরা। এটা প্রায় আজ থেকে 200 বছর আগের ইতিহাস। থেকে, জি। এটা এখন সবাই আমরা সাধারণত জানি যে সিলেটের মালনিছড়ে প্রথম চা হয়েছে, কিন্তু এটা আসলে ভুল। হ্যাঁ। প্রথম চা চাষ করা হয়েছিল চিটাগির ডিসি হিলে, ওখানে প্রথম চা চট্টগ্রামে যেটা। প্রথম চা ইয়ে করা বাংলাদেশে প্রথম চা লাগানো হয়েছে চট্টগ্রামের ডিসি হিলে। ডিসি হিলে। যদি আপনি অরিজিনাল ইতিহাস দেখেন, বই উইকিপিডিয়া দেখেন, আপনি জানতে পারবেন। আর বাণিজ্যিকভাবে আপনার সিলেটে চা বাগান করা হয়েছিল। আবার চিটাগে যখন তখনও কিন্তু এটা প্রদর্শন করা হয়েছিল ওইখানে। আচ্ছা, আচ্ছা। যেটা আমরা বাণিজ্যিক, যেটা ওটাই আমরা ধরি সাধারণত, এই ইন্ডাস্ট্রিকে তৈরি করে নিয়েছে আস্তে আস্তে ডে বাই ডে। এটা গ্রাজুয়ালি চলে আসছে। ব্রিটিশ শাসনের পরে পাকিস্তানিরা ছিল। আচ্ছা, এই অঞ্চলে যে চা বাগানের সাথে আরেকটা যেটা আমরা লাওয়াছড়া দিয়ে একটা ট্রেন লাইন গেছে, যেটা জি, এই ট্রেন লাইন তো ব্রিটিশদের হাতে নির্মিত, যেটা আমরা জানি। বাণিজ্যিক ট্রেনগুলো সবগুলো ব্রিটিশদের আচ্ছা, হাতে। ওইটা কি এই চা বাগানকে কেন্দ্র করে তাদের এই নির্মাণ ইয়েটা ছিল, যোগাযোগ ব্যবস্থাটা?
হ্যাঁ, এটা তো অবশ্যই ছিল, কারণ তখন চা পরিবহন করা লাগতো। পরিবহন করা হ্যাঁ, আপনি যদি ফিনল্যান্ডে যান, ফিনল্যান্ডে বাগানে গিয়ে এখনো দেখবেন যে ট্রলি লাইন আছে। হ্যাঁ, রেল ট্রলি লাইন বসানো আছে, ওটা আছে, তখন তখন একটাই রাস্তা ছিল আপনার ট্রেন। ট্রেনে কিন্তু পরিবহন করা হতো তখন এই চাটাকে ক্যারি করা হতো তখন ট্রেনে। চিটাগাঙ্গের পোর্টের মাধ্যমে যেত, নিলাম কেন্দ্রও ছিল চিটাগাঙ্গে। তো ওই সময় কি পোর্ট তো ছিল না, চট্টগ্রামে পোর্ট ছিল, কলকাতা কেন্দ্রিক। কলকাতা কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক মেশিনারি থেকে যা কিছু সব কিন্তু কলকাতা থেকে আসতো। আচ্ছা, ওদিক দিয়ে এদিকে আসতো না, সব আপনার মেশিনারি সব আসতো পোর্ট দিয়ে। তখন এগুলো আসতো। তখন আর এখনকার যে প্রক্রিয়াজাতকরণ আমরা করি তখন কিন্তু এরকম ছিল না, তখন তো অন্যরকম ছিল। আস্তে আস্তে মেকানাইজ হয়েছে, প্রথম কিন্তু হাত দিয়ে করা হতো, তারপরে আস্তে আস্তে এটা ডে বাই ডে উন্নতি হয়েছে, গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ হয়েছে ডে বাই ডে। এটা এখন 200 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার এখন লেবার কমে গেছে, লেবার শর্টিং আছে এখন। অনেক বাগানে এখন মেকানাইজে যাচ্ছে, মেশিনাইজে যাচ্ছে, মেশিন দিয়ে পাতা তুলতেছে, কারণ আসলে লেবার শর্ট প্লাস এখন যে জীবনযাত্রার মান, এই কাজ করে চলাটাও টাফ, অনেক আমরা ওটা দিয়ে চলা মানে যে ধরনের তারা পায় আর কি, চলাটা টাফ। তো আস্তে আস্তে লেবার কমে যাচ্ছে, যেটা প্রায় সবই জায়গাতেই চা লেবার এখন শর্ট হয়ে যাচ্ছে। প্লাস এখন আস্তে আস্তে সবাই কিন্তু মেশিনিতে যাচ্ছে, মেকানিজম যাচ্ছে, আস্তে যেতে হবে, যেতে হবে। জাপানে যেরকম হাত দিয়ে কোনো কিছুই করা হয় না, সবই মেশিন দিয়ে করা হয়। জি, চায়না তো অনেক জায়গায় আপনার মেশিনে করা হয়। আচ্ছা, চায়নাতেও সব মেশিন দিয়ে। চেষ্টা করেছি আপনাদেরকে চায়ের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর সেই সাথে আমরা এই শ্রী গোবিন্দপুর টি এস্টেটটা, যেটা কমলগঞ্জে অবস্থিত, এই টি এস্টেটের আরও কিছু দৃষ্টিনন্দন কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জি, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি মিলন চক্রবর্তী দাদার সাথে আছি। দাদা এখানকার স্টাফ এই টি এস্টেটের। তো তার কাছে এই চায়ের যে চা গাছটা বা বিচি সংগ্রহ গাছটা এবং 2 প্রকারের যে চা, এই বিষয়টি একটু জানবো। জি, বলেন। এটা হলো আপনার শীটবাড়ি। ওই শীটবাড়ি থেকে যেহেতু এখন সিজন শেষ, এর আগে আমরা ওই গাছগুলোতে এটা শীটবাড়ি কালেকশন করি। জি, শীটবাড়ি মানে কি, বিষয়টা কি? বিষয়টা হলো আমরা চা বাগানের বাসায় আর কি, এই যেখান থেকে গুটি সংগ্রহ করা হয় ওইটাকে শীটবাড়ি বলে। ও আচ্ছা, শীটবাড়ি। তার মানে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এটা শীটবাড়ি, পুরোটাই শীটবাড়ি, পুরোটা শীটবাড়ি। তো সেই শীটগুলো আমরা কালেকশন করার পরে আপনার পানিতে ভিজানো হয়, ভিজানো হওয়ার পরে যখন ওই জলে যখন বাসে যে গুটিটা, ওই গুটিটা আমরা ফেলে দিই। পরবর্তী গুটিগুলো আমরা জার্মেশন করি। আপনার জার্মেশন করার পরে বালু দিই অথবা মালস দিই, দেওয়ার পরে যখন গুটিটা ফাটে তখনই বোঝা যাইব যে গুটিটা রোপণের উপযোগী। এবং এই রোপণটা হবে নার্সারি যে জায়গায় করা হয়, ওই নার্সারিতে এটা বলকে সিড নার্সারি। আর এটা হলো সিড বাড়ি আবার সিড নার্সারি। আবার কাটিং যে আমরা চারা গাছ থেকে যেখানে আমরা কাটিং নেওয়া হয়, ওই কাটিংটাও আমরা ওই নার্সারিতে গিয়ে আবার ব্যাগে রোপণ করা হয়। ও, তার মানে কি কলম বলে? হ্যাঁ, এটাকে কলম বলে। আমরা একটু দেখাই, কাটিংটা একটু দেখাই। তো দর্শক, আমরা শীট বাড়িতে ছিলাম, আবার শীট নার্সারি, তাই তো? জি। যেখানে এই শীট বাড়ির বিচিগুলা ওখানে যে রোপণ করা হয় উপযোগী হলে। আর এটা হলো চা গাছ আর কি, কাটিং এটা। জি, সম্পূর্ণ কাটিং এইগুলা। এইটা আপনারা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে আমরা প্রুনিং করি, মানে কলম যেটা হয় চা বাগানের ভাষায়, কলম করার পরে যে শীটগুলো মানে স্টিকগুলো আসে, মাদার বুশ, ওই এরিয়াটাকে আবার মাদার বুশ বলা হয়। ওই মাদার বুশ থেকে যখন আমরা মাদার বুশ নেওয়ার যখন উপযোগী হয়ে যায়, তখন আমরা ওইখান থেকে ডালগুলা কেটে নার্সারিতে নিয়ে যাই। নার্সারিতে নিয়ে অনেক সময় আমরা পলি ব্যাগে রোপণ করি কাটিংগুলা। আচ্ছা, ওই নার্সারি। আচ্ছা, এটাও নার্সারি, ওইটাও নার্সারিতে যায়। তার মানে এটা কাটিং হওয়ার পরে প্রুনিং বলে যেটা। হ্যাঁ, প্রুনিং, কারণ আপনি কাটিং নিতে হলে তো এই গাছে হবে না। এটাকে আবার ওই শীতবাড়ি যে নার্সারি, সেখানে যাওয়ার পরে ওটা কলম হয়। কলম হওয়ার পরে আপনার প্রতিটা স্টিক থেকে যখন ধরেন হয়তো বা স্টিকের অনুপাতে, স্ট্রেংথ অনুপাতে যতটা নেওয়া প্রয়োজন ঠিক ততটাই আমরা নিই। নেওয়ার পরে পলিব্যাগে আমরা এটা রোপণ করি। আচ্ছা, ওখান থেকেই গাছটা তৈরি হলো, ওখান থেকেই গাছটা জম করে আমরা নিয়ে যাই নার্সারিতে। দর্শক, দাদার সাথে আমরা কথা বলে জানলাম যে 2 ধরনের চা গাছ থেকে চা উৎপাদন হয়, একটা হচ্ছে কাটিং আর একটা হচ্ছে আপনার গুটি। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা একটু বোঝানোর জন্য। আর এখান থেকে যে চা গাছ থেকে কাটিং করে আসলে ওইটা কলমের মাধ্যমে চারা উৎপাদন করা হয়, চারা গাছ তৈরি করা হয়, চারা গাছ তৈরি করা হয়। আবার ওখান থেকেও ঠিক একই বীজ থেকে ওখান থেকে যে ইয়েটা বের হয়, যখন উপযোগী হয় গাছের, তখন সেটা রোপণ করা হয়। তো এই 2টা পথ আমরা জানলাম যে এই 2ভাবে চা গাছ উৎপাদন হয়। দর্শক, আমরা অনেকেই গ্রিন টি খাই। গ্রিন টির ব্যাপারে আমরা একটু দাদার কাছে জানবো যে গ্রিন টিটা কিভাবে হয়। জি, বলেন দাদা।
গ্রিন টিটা মূলত একটা উন্নত মানের চায়ের প্রকার। জি। তো সেই ক্ষেত্রে যদি একটা সেকশনে যখন আমি পাতা উঠাবো, ওই সেকশনটাতে যদি 2টি পাতা একটি করে আমাকে উঠাতে হয়, তো অবশ্যই আমাকে 7 দিনের ভিতরে রাউন্ডটা জি কন্ট্রোলে রাখতে হবে। জি। এবং কিছু কিছু বাগানে মনে হয় বাংলাদেশে সেই ধরনের ব্যবস্থা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাগানে যেটা আমি বলতে পারি যে 7 দিনের ভিতরে সেকশনটা যদি আমি আসতে পারি, তাহলে 2টি পাতা একটি কুড়ির মতো পাতা আমি সংগ্রহ করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর যদি সেই ক্ষেত্রে ম্যান পাওয়ার কম থাকে, তাহলে দেখা যাচ্ছে আমি 9 দিনে ওই সেকশনে আসতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো 7 দিনের ভিতরে আসলে আমি অবশ্যই গ্রিন টির মতো যে পাতা দরকার সেটা কালেকশন করতে পারবো। আচ্ছা আচ্ছা। আর যদি কালেকশন করতে পারি, তাহলে এটার তো দাম অনেক, আপনারা সবাই জানেন। আর রাউন্ড 7 দিনের ভিতরে না রাখতে যদি পারি, তাহলে ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা 9 দিনের ভিতরে যদি আসতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার চায়ের যে গুণগত মান সেটা ঠিক থাকবে, সেটা ঠিক থাকবে না। সেটা ঠিক থাকবে না, এবং এটা কোনোভাবেই সম্ভব না, ঠিক সম্ভব না। তো দর্শক, আমরা যেটা জানলাম, তা আমরা যে গ্রিন টিটা খাই, গ্রিন টিটা আসলে এই যে চায়ের দেশ থেকে 2টি পাতা একটি কুড়ি, এই মূল 2টি পাতা একটি কুড়ির থেকে গ্রিন টিটা তৈরি হয়। যেটা টার্গেট এখনো আমরা পাইনি, আমাদের টিপো3 যে লক্ষ্যমাত্রাটা দিবে সেটা এখনো পাইনি। তো আশা করছি আমরা গত বছর ছিলাম, সেটা এই বছর আমরা যাতে লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারি। আর সেল হয়েছে, উৎপাদন কম হয়েছে। হ্যাঁ, উৎপাদনটা কম হওয়ার কারণটা কি? উৎপাদন মেইন কারণ হলো খরা ছিল প্রথম দিকে, তারপরে অতিরিক্ত বৃষ্টি, যে কারণে আপনার সময় মতো ক্রপ আসেনি, কারণে মূলত আপনার ফলনটা কম হয়েছে। তার মানে অতিরিক্ত খরাতে আপনাদের, হ্যাঁ, অতিরিক্ত খরা প্লাস অতিরিক্ত বৃষ্টি, শুধু অতিরিক্ত বৃষ্টিও ছিল। সেই সাথে লেবারের একটা বিষয় বলছিলেন যে লেবারটা গত বছর ছিল না, তুলনামূলক লেবার সংকট 2 বছর আগে ছিল। গত বছর কোনো সমস্যা ছিল না। আর এখন তো সরকার একটা সিস্টেম করে যেতে প্রতি বছর এটা পার্সেন্টেজ হিসেবে বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা তাদের যে যেটা পারিশ্রমিক, যেটা 2 বছর আগে যে আগে করা হতো, এখন যেটা সরকার বলছে যে না, এখন থেকে 2 বছর পর 5% হারে বেড়ে যাবে। তো এখন থেকে সরকারের যে উদ্যোগ, সেটা 5% হারে তাদের বাড়ানো হবে আর কি, শ্রমমূল্য আর কি। তো দর্শক, আপনারা জানছিলেন যে চা বাগানের যে শ্রমিকদের যে মূল্য, সেটা বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে, অলরেডি এটা কার্যক্রম শুরু হয়েছে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আছি মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে, আর আমার সাথে এই মুহূর্তে আছে কামরান ভাই, আছে আমাদের দায়িত্বরত। সে আমাদেরকে এই লাউয়াছড়া ঘুরিয়ে দেখাবে এবং কিছু তথ্য আমরা তার কাছে জানবো লাউয়াছড়া উদ্যান সম্পর্কে। ভিডিও শেষ পর্যায়ে চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে আবারও সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। শ্রীমঙ্গল, কোমলগঞ্জ তথা সিলেট বিভাগে কেন চা ভালো হয়। এই অঞ্চল মূলত টিলা পাহাড় অঞ্চল এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি, যেটা চা চাষের জন্য খুবই উপযোগী। আর এই অঞ্চলে একটা চা হয় যেটা গোল্ডেন টি। এই টিটা টি স্টেট অনুযায়ী 300 থেকে 400 গ্রাম উৎপাদন হয় প্রতি বছরে, যার দাম 3 থেকে 4 লক্ষ টাকা। আর এই চাটা, যেটা আমি জেনেছি যে ইংল্যান্ডের রয়্যাল পরিবার এবং বিশ্বের উন্নত দেশগুলোতে এই চাটা ব্যবহার করে থাকে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন, কেননা আমি আপনাদের এই ধরনের তথ্যমূলক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের একটি সহযোগিতা আমাদেরকে নতুন করে পথ দেখাবে আরও ভালো কিছু করার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে লাউয়াছড়া উদ্যানের উপরে আমার আরেকটা তথ্যমূলক আরেকটা ভিডিও আসছে। তো দেখতে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সেই বেল আইকন বাজিয়ে পাশেই থাকতে পারেন। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও ব্লগে। ধন্যবাদ।